সময়টা 1963 সালের 27শে ডিসেম্বর। একটি পবিত্র নিদর্শন, যা অনেকে নবী মুহাম্মদের চুল বলে বিশ্বাস করেন, কাশ্মীরের হজরতবাল মসজিদ থেকে চুরি যায়। এর প্রতিক্রিয়া হিসেবে পূর্ব পাকিস্তানে নজিরবিহীন সহিংসতার ঘটনা ঘটে, আর তার ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ খুলনা জেলা রাতারাতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত হয়। 1635 সালে জনৈক সৈয়দ আবদুল্লাহ এই পবিত্র নিদর্শনটি ভারতে নিয়ে আসেন। তারপর তা তার ছেলে সৈয়দ হামিদের মাধ্যমে নুরুদ্দিন নামে এক কাশ্মীরি ব্যবসায়ীর কাছে চলে যায়। 17 শতকের শেষের দিকে মুঘল সম্রাট আওরঙ্গজেব নুরুদ্দিনকে বন্দী করেন এবং নিদর্শনটি বাজেয়াপ্ত করেন। এটি আজমিরের সুফি সমাধিতে স্থানান্তরিত করেন। 1700 সালে নুরুদ্দিন মারা যাওয়ার পর আওরঙ্গজেব এই নিদর্শন নুরুদ্দিনের পরিবারকে ফিরিয়ে দেন। এরপর এটি তার বংশধরদের দ্বারা সংরক্ষিত ছিল এবং একটি জায়গায় রাখা হয়েছিল, যা পরে হজরতবাল মসজিদে পরিণত হয়। 1963 সালের 27শে ডিসেম্বর তারিখে খবর ছড়িয়ে পড়ে যে হজরতবাল মসজিদ থেকে এই পবিত্র নিদর্শন চুরি হয়েছে। কালো পতাকা নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী খাজা শামসুদ্দিন চুরির বিষয়ে তথ্য দেওয়ার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। 29শে ডিসেম্বর কারফিউ জারি করা হয় এবং পুলিশ কংগ্রেস নেতা মোহাম্মদ শফি কুরেশিকে গ্রেপ্তার করে। চুরির তদন্তের জন্য 31শে ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান BN মল্লিককে কাশ্মীরে পাঠান। 1964 সালের 4 জানুয়ারি নিদর্শনটি উদ্ধার করা হয়। সৈয়দ মিরক শাহ কাশানি এটি পরীক্ষা করেন এবং আসল বলে শনাক্ত করেন। শাহ কাশানি, যিনি বহুবার এই নিদর্শনটি দেখেছেন, তাই সহজেই এটি তিনি শনাক্ত করতে পারেন। চুরির জন্য গ্রেপ্তার হওয়া 3 জন ছিল কাশ্মীরি মুসলমান: আব্দুর রহিম বান্দে, আব্দুর রশিদ এবং কাদির বাট। এই চুরির ঘটনায় পূর্ব পাকিস্তানে ইসলামী বোর্ডের উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল হাই পূর্ব পাকিস্তানে হিন্দু এবং অন্যান্য অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। ইসলামাবাদে ফেরার সময় পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান ঢাকা বিমানবন্দরে একটি বিবৃতিতে বলেন যে হজরতবাল ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানে কোনো প্রতিক্রিয়ার জন্য তিনি দায়ী থাকবেন না। 1964 সালের 3রা জানুয়ারি তারিখে পাকিস্তান কনভেনশন মুসলিম লীগ কাশ্মীর দিবস ঘোষণা করে। পরের দিন পাকিস্তান রেডিও উদ্ধারকৃত নিদর্শনটি নকল বলে বর্ণনা করে। 1960 সালে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুস সবুর খান হিন্দু ভূস্বামী রূপচাঁদ বিশ্বাসের 30 বিঘা জমি জোরপূর্বক দখল করে সেখানে 3 তলা ভবন নির্মাণ করেন। রূপচাঁদ বিশ্বাস সবুর খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় সবুর খান হেরে যান। আদালত সবুর খানকে 1,35,000 টাকা প্রদানের নির্দেশ দেয়। তিনি আদালতের বাইরে নিষ্পত্তির জন্য বিশ্বাসের কাছে যান, কিন্তু রূপচাঁদ বিশ্বাস তা প্রত্যাখ্যান করেন। এরই মধ্যে জেলা পরিষদ নির্বাচনে আব্দুস সবুর খানের মনোনীত প্রার্থী মজিদ মিয়া পরাজিত হয়। হারের পর খান এবং তার দলের সদস্যরা চামকড়ি ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান সহ পরাজয়ের জন্য হিন্দুদের দায়ী করেন এবং তাদেরকে ভয়ানক পরিণতির হুমকি দিতে থাকেন। এই সময় হজরতবালের ঘটনা ঘটে। সবুর খান হিন্দুদের শিক্ষা দেওয়ার জন্য একটি সুযোগ পেয়ে যান। 1964 সালের 2রা জানুয়ারি বিকালে খুলনায় স্মৃতিচিহ্ন হারানোর শোক মিছিল হিন্দুদের হত্যা করো বলে চিৎকার করে শহর প্রদক্ষিণ করে। বিকেল 4টার দিকে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়। 4 ঘন্টার তাণ্ডবের পর রাত 8টায় খুলনায় কারফিউ জারি করা হয়। 3রা জানুয়ারি পাকিস্তান কনভেনশন মুসলিম লীগ কর্তৃক কাশ্মীর দিবস হিসেবে ঘোষণা করা হয়। খুলনায় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়। আব্দুস সবুর খান খুলনার উপকণ্ঠে দৌলতপুর শিল্প এলাকায় এক বিশাল সমাবেশে বক্তব্য রাখেন। খানের কথা শোনার জন্য হাজার হাজার মুসলমান, যাদের অধিকাংশই বিহারি, মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দৌলতপুরে সমাবেত হয়। খান তীব্রভাবে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী বক্তৃতা দেন, যেখানে তিনি হজরতবালের ঘটনাকে হিন্দুদের ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। সভার পরপরই 20,000 মুসলিম জনতা পার্শ্ববর্তী সেনহাটি, মহেশ্বর পাশা, পাবলা, চাঁদনিমাল এবং দৌলতপুর এলাকায় ছড়িয়ে পড়ে এবং হিন্দু সম্পত্তি লুট করতে শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়। বহু হিন্দুকে হত্যা করা হয়
বা নির্মমভাবে লাঞ্ছিত করা হয়। জনতার একটি অংশ খুলনার দিকে মিছিল করে সূর্যাস্তের সময় শহরে পৌঁছায়। রেল ও সড়ক যান চলাচল ব্যাহত করে। পরের 4 দিন খুলনায় লুট, অগ্নিসংযোগ, খুন, ধর্ষণ, অপহরণের নজিরবিহীন তাণ্ডব চলতে থাকে। হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার নেতৃত্বে ছিল খুলনা শিপইয়ার্ড, দাদা কোম্পানি, ইস্পাহানি কোম্পানি এবং কাটা কোম্পানির সোলেমান। লোপুর ইউনিয়নের চেয়ারম্যান হামলাকারীদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। মুসলিম লুণ্ঠনকারীরা খুলনা লঞ্চঘাটে প্রায় 100 বাঙালি হিন্দুকে হত্যা করে। খুলনা থেকে চালনা পর্যন্ত রাস্তার পাশের সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যায়। 4 জানুয়ারি সহিংসতা মোংলায় ছড়িয়ে পড়ে। মোংলা বন্দরে আনুমানিক 300 হিন্দু হতাহত হয়। সবুর খান রামপালেও 3টি সভায় বক্তব্য রাখেন। পাকিস্তানে ভয়ঙ্কর দাঙ্গা এবং হিন্দুদের ধ্বংসের হুমকি সহ লিফলেট বিতরণ করা হয়। হিন্দুদের অবিলম্বে পাকিস্তান ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। লোপুর বাজারে তিনি আরেকটি সমাবেশে ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে তিনি হিন্দুদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করবেন। সহিংসতা যখন চরমে পৌঁছায় তখন সবুর খান তার ভাইজির বিয়েতে ব্যস্ত হয়ে পড়েন। বিয়েতে আব্দুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর, এবং কাজী আব্দুল কাদের, ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য এবং পূর্ব পাকিস্তানের খাদ্য ও কৃষিমন্ত্রী উপস্থিত ছিলেন। অরবিন্দ ভট্টাচার্য, খুলনার একজন স্বনামধন্য আইনজীবী, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বারবার সবুর খানকে ফোন করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি তার ভাইজির বিয়ের কারণে ব্যস্ত আছেন বলে দায়িত্ব ঝেড়ে ফেলেন। হাজার হাজার হিন্দু উদ্বাস্তু হয়ে ভারতে আসে। এই অভিবাসনের ফলে পূর্ব পাকিস্তানের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা খুলনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত হয়। এই একই চিত্র ছিল ঢাকা সহ পূর্ব পাকিস্তানের অন্য সকল জেলাগুলিতে। ইস্ট পাকিস্তান রাইফেলস কর্তৃক পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের উপর নিপীড়নের ফলে জলপাইগুড়িতে হিন্দু উদ্বাস্তুদের ব্যাপক প্রবাহ ঘটে। ভারতীয় কর্তৃপক্ষের মতে আনুমানিক 1,35,000 বাঙালি হিন্দু উদ্বাস্তু পশ্চিমবঙ্গে এসেছিল। এই সময় পানাম নগরের অবশিষ্ট হিন্দু বাসিন্দারা ভারতে চলে যান। ভারতে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় অস্থায়ী ত্রাণ শিবিরে শরণার্থীদের আশ্রয় এবং ত্রাণ দেওয়া হয়। পরে তাদের ভারতের বিভিন্ন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। শিলচরের একটি ত্রাণ শিবিরে 6,000 চাকমাকে আশ্রয় দেওয়া হয়েছিল। পূর্ব পাকিস্তানের প্রায় 50,000 গারো এবং অন্যান্য উপজাতিদের ত্রাণ প্রদানের জন্য গারো পাহাড়ের তুরাতে 12টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। কাশ্মীরের হজরতবাল থেকে একটি পবিত্র নিদর্শন চুরি হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই তা উদ্ধারও করা হয়েছে, যার সঙ্গে হিন্দুদের কোনো প্রকার কোনো সংস্রব নেই। বাঙালি হিন্দুদের তো প্রশ্নই ওঠে না। অথচ এই প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে হিন্দু গণহত্যা ও এথনিক ক্লিনজিং ঘটে। এই গণহত্যার বিশেষ বৈশিষ্ট্য হল শহরের লব্ধ প্রতিষ্ঠিত হিন্দুদের, বিশেষত হিন্দু ব্যবসায়ী এবং শিল্পপতিদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। এর ফলে প্রতিবেশী পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু উদ্বাস্তুদের অবিরাম ঢেউ দেখা দেয়। উদ্বাস্তু পুনর্বাসন ভারতে একটি জাতীয় সমস্যা হয়ে ওঠে এবং শত শত উদ্বাস্তুকে ওড়িশা এবং মধ্যপ্রদেশের বর্তমান ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলে পুনর্বাসিত করা হয়।